আজ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এমন দিনে প্রশ্ন একটাই, কর্মক্ষেত্রে নারীরা ঠিক কতটা এগিয়েছে? এটি কি সুযোগের বিস্তার, নাকি এখনো সংগ্রামের ধারাবাহিকতা? বাংলাদেশের অর্থনীতি, শিল্প, শিক্ষা, প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে নারীদের পদচারণা দৃশ্যমান, কিন্তু সমান সুযোগ, ন্যায্য পারিশ্রমিক, নিরাপদ পরিবেশ এগুলো কি নিশ্চিত হয়েছে? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের আজকের আয়োজন। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের প্রথম নারী নগর সৌন্দর্যবিদ হিসেবে পরিচিত রাফেয়া আবেদিন, যিনি বহুমাত্রিক কর্মযাত্রায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক স্বতন্ত্র উচ্চতায়। নিজ অভিজ্ঞতায় যিনি দেখেছেন সুযোগ ও সংগ্রামের বাস্তব চিত্র। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি। দর্শক, এবং এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। আপু, অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে আসলে জানতে চাই, এই যে বর্তমান সময়ে নারীদের অগ্রযাত্রা, এটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? আপনি কি মনে করেন এটি নারীদের জন্য সুযোগ সৃষ্টি, নাকি এখনো সেই সংগ্রামের ধারাবাহিকতাই চলে আসছে? কি মনে করেন আপনি? তেমন কোনো সুযোগ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করছি না। আমার দীর্ঘ অভিজ্ঞতায় মনে হচ্ছে যে সংগ্রামটা আরো যেন বৃহৎ সংগ্রামে পরিণত হচ্ছে। এটাকে আমি জীবন যুদ্ধ বলে আখ্যায়িত করতে পারি। নারীরা প্রথম অবস্থা থেকে যেভাবে সংগ্রাম করে তাদের নিজের অবস্থানকে অর্জন করেছিল, সেই সংগ্রামটি অব্যাহত আছে এবং এই সংগ্রাম বিশেষ সংগ্রামে পরিণত হয়েছে। এটা মনে হয় প্রতিনিয়ত নারীরা যুদ্ধ করছে এবং বর্তমান পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে মহাযুদ্ধ, শুধু যুদ্ধ নয়, এ এক প্রলয়ের সাথে আমরা যুদ্ধ করছি। এই যে তরুণ কর্মীদের অর্থাৎ নারী কর্মীদের জন্য একটি সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি প্রতিষ্ঠান কি কি উদ্যোগ নিতে পারে বলে আপনি মনে করেন? একটি প্রতিষ্ঠান নারীদেরকে পরিবেশ সৃষ্টি করার জন্য অনেক কিছু করার আছে, কিন্তু এই বিষয়টা একেবারে উপেক্ষিত। কোনো প্রতিষ্ঠানই নারীদের বিষয়ে কোনো গুরুত্ব দেন না। সরকারি অফিস ছাড়াও বেসরকারি অফিসে তো মোটেই গুরুত্বহীন। সরকারি নীতিমালার কারণে, পরিবেশের কারণে, শিক্ষাগত যোগ্যতার কারণে, প্রশাসনিক কারণে হয়তো কিছুটা পায়। নারীদের ক্ষেত্রে ডে কেয়ার, ফ্লেক্সিবল আওয়ার, এই ব্যাপারগুলো আসলে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা করা কতটা বাস্তবসম্মত আপনি মনে করেন? এবং এই যে নারীদের মাতৃত্বকালীন ছুটি, সেটি আসলে বেসরকারি ক্ষেত্রে প্রতিষ্ঠা করা কতটা সম্ভব? সরকারি সেক্টরে হয়তো নারীদের এই মাতৃকালীন সুবিধার জন্য একটা নীতিমালা আছে, কিন্তু বেসরকারি খাতে এটার বিশেষ কোনো গুরুত্ব নেই এবং সেই ধরনের কোনো নীতিমালা বা কোনো কিছুই মেনে চলা হয় না। যেমন ধরেন, যখন নারীরা গর্ভবতী হন, তখন নারীরা মনে করেন, সেই নারীটি মনে করেন এটা তার নিজস্ব দায়িত্ব এবং সে একটা বিশাল অপরাধ করে বসেছে। সেই জন্য সেসব কারণে তাকে ঘরে এবং বাইরে অনিরাপদ বলে নারীরা মনে করে। এবং এই যে আমরা যেটি বলছি যে মেয়েদের আসলে কাজের পরিবেশটা যদি নিরাপদ না হয়, তাহলে সেই জায়গায় কাজ করা একটা মেয়ের জন্য আসলে কতটা টাফ, তাই কিনা আপু? মাতৃকালীন ছুটি সরকারের 6 মাস থাকলেও তারা 6 মাস অ্যাবিল করতে পারে, কিন্তু বেসরকারি খাতে যখন তাদের 4 মাস থাকে, তখন তারা যখন আবার ফিরে আসে, তখন তাদের এই চাকরির জায়গাটা খুব একটা সুদৃঢ় থাকে না। তখন তাদেরকে নানান রকম অজুহাত দেখা হয় যে ছোট শিশু রেখে আপনি কেন আসছেন, আপনি না আসলেও কোনো ক্ষতি আছে, বা আপনি না আসলে কোনো অসুবিধা নেই, এখানে আপনার চাকরিটা ছেড়ে দেওয়াই ভালো, এখানে অন্যজনকে নিয়ে নেওয়াই ভালো। তখন সে নারীটি অনিশ্চয়তার মধ্যে পড়ে এই চাকরিটার ব্যাপারে, এবং বাড়িতেও তার আরেক রকম শিকার হতে হয়। যেমন ধরেন, পারিবারিক একান্নবর্তী পরিবার হলে তখন শ্বশুর শাশুড়ি এবং হাজবেন্ড পছন্দ করেন না যে ছোট শিশুকে রেখে সে চাকরিতে আবার ফিরে যাচ্ছে, এটাও পছন্দ করে না। আবার তখন বন্ধু বান্ধবরাও অনেক সময় ডিসকারেজ করে, এত ছোট বাচ্চা রেখে কেন আবার চাকরিতে ফিরে যেতে হতো। আপু, আপনি যেমনটি বলছিলেন, এই যে কর্মক্ষেত্রে নারীদের জন্য এই সামাজিক দৃষ্টিভঙ্গিটা কি এখনো অনেক সেকেলে মনে হয় কিনা আপনার কাছে? কি মনে করেন আপনি যে এই সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর জন্য কর্মক্ষেত্রে কি কি বাধার সৃষ্টি করে? প্রাচীন যুগে নারীরা যখন অবরোধবাসিনী ছিল, তখন নারীরা ওই জাগো নারী জাগো বন্যী শিখা পড়তো, একটা প্রতিবাদী মনোভাব,
একটা ওখান থেকে বের হয়ে আসতে হবে, কর্মক্ষেত্রে যুক্ত হতে হবে, আমাদের মেইন স্ট্রিমে যেতে হবে, এরকম একটা মনোভাব ছিল। এবং সে কারণে শুধু যে ব্যক্তি যুদ্ধ করছে নারীরা শুধু তা না, তাদের পারিপার্শ্বিকতাও তাদেরকে এগিয়ে দেওয়ার একটা মনোবৃত্তি ছিল। কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করে এক বর্তমান যুগে মনে হচ্ছে এটা এগোয়নি, অনেক দূরে চলে আছে। আমরা নারীরা বের হয়ে এসছে ঠিকই, কিন্তু তারা সত্যিকার ভাবে বের হয়ে আসেনি, তারা এখনোই বন্দী হয়ে আছে। মানে সামাজিক দৃষ্টিভঙ্গিটা এখনো সেকেলেই আছে। এখন সেকেলে সেকেলে বলবো না আমি, নারীরা বের হয়ে আছে, কিন্তু নারীরা অনেক ভালো প্রতিষ্ঠানে, ভালো জায়গায়, ভালো অবস্থানে নেই। মাঝে ছিল, মাঝে একবার মনে হয়েছিল সব দিকে নারী জয় জয়কার, এখন আবার এটাকে স্মিত মনে হচ্ছে। সেই জন্য এখন এই জাগো নারী জাগো গানটিও কিন্তু এই প্রতিবাদী শব্দটাও আমাদের কাছে ফিকে মনে হচ্ছে, সেই প্রতিবাদ মনে হচ্ছে। সারাক্ষণ নারীদেরকে যুদ্ধ করতে হয়, সামাজিকভাবে, পারিবারিকভাবে, সম্পর্কের কারণে, এবং কর্মক্ষেত্রেও যুদ্ধ করতে হয়, যোগ্যতার জন্য যুদ্ধ করতে হয়, মেধার জন্য যুদ্ধ করতে হয়। সুতরাং নারীর যে অবস্থান এবং পথ এত মসৃণ নয়, প্রতিটা ক্ষেত্রে তাদের যুদ্ধ করে এগিয়ে যেতে হচ্ছে। এই মসৃণতা আসা খুবই জরুরি, তাহলেই নারীর অগ্রগতি সম্ভব বলে আমি মনে করছি। আপু, আপনি এই যে এক চমৎকার কিছু কাজ করেন, প্রকৃতি ও নগরের সৌন্দর্যবিদ হিসেবে কাজ করছেন, আপনার এই কর্মজীবনে আপনি কখনো নারী হিসেবে এই বাধার সম্মুখীন হয়েছেন কিনা, এবং হলেও সেটা কেমন ধরনের, কি কি সমস্যা মুখোমুখি হয়েছেন সেটি যদি আমাদের জানান। আমার কাজটা একটু আনইউজুয়াল, অন্যরকম। আমি রাস্তায় আমার কাজ করতে হয়, রাস্তার সৌন্দর্যবোধ, রাস্তাকে নান্দনিকভাবে উপস্থাপন করা, রাস্তার ঠিক করা, পরিবেশ ঠিক করা, গাছপালা রোপণ করা, আইল্যান্ডে কাজ করতে হয়, আমার বদ্বীপে কাজ করতে হয়, তা পরিত্যক্ত জায়গায় কাজ করতে হয়, কোনো অফিস আদালত ইন্ডাস্ট্রির সামনে আমাকে কাজ করতে হয়, লেক কালভার্ট এগুলাতে কাজ করতে হয়। সেই কাজ করতে যেয়ে আমি তো বাণিজ্যিকভাবে কাজ করি, কিন্তু আমি সামাজিকভাবে আমি অসুবিধায় পড়েছি এটা আমি বলবো না। কারণ যখন যে এরিয়াতে আমি বাংলাদেশের অনেক জায়গায় আমি কাজ করেছি, সে এরিয়াতে আমি যেহেতু যাদের কাজ করি, আমি সেনাবাহিনীর কাজ করেছি, পুরা রাঙামাটি চট্টগ্রাম অঞ্চলে আমার কাজ চলেছে। সেখানে আমি রাস্তার ধারে বৃক্ষরোপণ করেছি, মাইল কি মাইল। তারা খুব খুশি হয়, কারণ রাস্তার পাশে ছায়া হবে, গাছের দরকার। ওখানে তো আর গাছ কেউ পুঁতবে না, গাছকে বাঁচিয়ে রাখতে, গাছ তো খালি রোপণ করলে হবে না, গাছকে বাঁচিয়ে রাখতে হবে। সেদিকে খুশি হয় ঠিকই। নতুন রাস্তা হচ্ছে, নতুন কাজ হচ্ছে, ফুল ফুটবে, সুন্দর হবে, সেটা পছন্দ করে। কিন্তু কাজটা পেতে গেলে আমার যে প্রশাসনিক জটিলতা, এটা আমি রাজনৈতিকভাবে অনেক শিকার হয়েছি। এখানে আমি বাধার সৃষ্টি। অর্থাৎ যোগ্যতা থাকা সত্ত্বেও যোগ্যতা আমার অনেক বেশি, তারা সব সময় একই কথা বলে, আপনার যোগ্যতা অনেক ভালো, আপনার কাজ অনেক ভালো, কিন্তু আমরা কাজ করতে চাই। এই যে প্রশাসনিক যে একটা জটিলতা, এই জটিলতার মধ্যে আমি বিগত বছরগুলিতে আমি কাটিয়েছি, এবং এখন আমার মনে হয় কাজ না করলেই ভালো হয়, হোক না শহর ময়লা আবর্জনায় পরিপূর্ণ আমার। কিন্তু তখন তো মনে হতো যে না, কবিতার মতো সুন্দর হবে, আমার দেশ কবিতার মতো সুন্দর হবে, এই কথা মনে করেই তো আমি সবসময় কাজ করি। কোথাও কোনো ময়লা আবর্জনা থাকবে না, স্বচ্ছ সুন্দর পথে আমরা যাব, এটাই আমার স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন আমি সফল করতে পারিনি। আপু, আপনি দারুণ বলেছেন। আসলেই একটা সুস্থ সুন্দর সমাজ গড়তে নারীদের, আপনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটি আসলে অবশ্যই প্রয়োজনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি অসংখ্য ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, এজন্য কৃতজ্ঞতা। অনেক ভালো থাকবেন আপু। আপনাদের জন্যও কৃতজ্ঞতা। আমি আপামর বাংলাদেশের সমস্ত নারীদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের একজন অতিথির সঙ্গে। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই আরেকজন অতিথির সঙ্গে। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে নারীদের অধিকার, আইনি সুরক্ষা নিয়ে কাজ করা সুপ্রিম কোর্টের আইনজীবী রাশিদা চৌধুরী নীলু। আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে বাংলাদেশের কর্মজীবী নারীদের যে বিদ্যমান সুযোগ সুবিধাগুলো আছে, এগুলো আপনার কাছে কি মনে হয়? এগুলো কি বাস্তবসম্মত? আপনি কি মনে করেন? আপনার কাছ থেকে একটু জানতে চাই।
ধন্যবাদ আপনাকে। আসলে সুযোগ সুবিধা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে নারীরা যুগে যুগে নিজেদের প্রতিভা স্বাক্ষর রেখেছে। নারীরা প্রতিনিয়ত যুদ্ধ করে সকল প্রতিকূলতা ফেস করে তারা নিজেদেরকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আগে যারা নারীরা ছিল তারা শিক্ষার যে অধিকার, সে অধিকারটা স্বয়ংসম্পূর্ণভাবে পেত না। বর্তমানে নারীরা ব্যাপক হারে শিক্ষিত হচ্ছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে এবং নিজেদেরকে প্রতিটা সেক্টরে প্রতিভা মেলে ধরার সুযোগ পাচ্ছে। সুতরাং সুযোগ সুবিধা আসলে কেউ কাউকে দিতে হয় না। সুযোগ সুবিধা দিনের পর দিন মানুষ নিজের প্রয়োজনে তৈরি করে নেয়। যখন নারীদের জন্য বিভিন্ন মাধ্যমিক ক্ষেত্র তৈরি হয়ে যায়, তখন সেখানে তাকে প্রতিভার স্বাক্ষর রাখতে দিলে সে অবশ্যই নিজেকে প্রমাণ করতে পারে। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমাদেরকে প্রথম নারীদেরকে নারী হিসেবে না, মানুষ হিসেবে ভাবতে হবে। যখন প্রতিটা সেক্টরে, প্রতিটা পরিবারে, প্রতিটা মেয়ে সন্তানকে সন্তান হিসেবে ভাবতে শিখবে, তখনই দেখা যাবে যে এই প্রতিকূলতাগুলো আর প্রতিকূলতা থাকছে না। তখন সমাজ খুব উজ্জ্বলভাবে বেড়ে উঠবে। আমি আমার নিজের কথাই বলি, আমরা কিন্তু ৩ বোন। আমার বাবা সবসময় বলতো আমার ৩ সন্তান। এরকম প্রত্যেকটা বাবা মাকে ভাবতে হবে যে আমার মেয়ে নয়, তারা আমার সন্তান, এবং তাদেরকে সব রকমই সুযোগ সুবিধা দিয়েই বড় করতে হবে। আপু, আপনি যেমনটি বলছিলেন, এই যে কর্মক্ষেত্রে সমান মজুরি বা এই যে যে ভেদাভেদ থাকে সেটি আসলে রোধে আইন কতটা কার্যকর, আপনি কি মনে করেন? আপনার অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাই। আসলে মজুরির যে বিষয়টা, সেটা নারীদেরকে পিছিয়ে রাখার জন্য আসলে কোনো কিছু নেই। নারীরা সবসময়, আমরা দেখি যে কোনো আইন তৈরি করা হয় শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে দেওয়ার জন্য। সেখানে যদি পিছিয়ে পড়ে নারীরা, সেটা শুধুমাত্র যারা যেখানে চাকরি করে বা যারা হচ্ছে বিভিন্ন ধরনের চাকরি কর্মক্ষেত্র মেনটেন করে, তাদের জন্য হয় না। এটা সামাজিক প্রেক্ষাপট, নারীদেরকে নারী হিসেবে অবমূল্যায়ন, এবং সবসময় নারীদেরকে বলে যে এই কাজটা নারীদের মেধা কম, নারীরা কম পারবে, নারীদের শারীরিক শক্তি কম। আমরা ধরে নিচ্ছি যে একটা মেয়ে যখন মা হয় তখন তাকে কিছুদিনের জন্য জাগতিক নিয়মে অবসরে যেতে হয়, এবং একটা সন্তান লালন পালন করতে গিয়ে, একটা সন্তান জন্ম দিতে গিয়ে একটা মেয়ে যেই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যায়, তার শারীরিক যেরকম স্ট্রেস তাকে নিতে হয়, সেই যদি কর্মজীবী নারী হয়, তাকে এই স্ট্রেসের পাশাপাশি তার যে পেশাগত স্ট্রেস সব কিন্তু যোগ করে তারপর তাকে কাজ করে যেতে হয়। ধরেন একটা ছোট বাচ্চা লালন পালন করার জন্য একজন মা যদি সারা রাত জেগে থাকে, পরের দিন সকালে একজন পুরুষ মানুষের মতোই তাকে যথাসময়ে কর্মক্ষেত্রে যেতে হবে। এক্ষেত্রে বাবারাও কিন্তু এখন পিছিয়ে নেই। একজন মা তখনই সত্যিকার অর্থে মা হয়ে উঠতে পারে যখন তার জীবন সঙ্গী বা তার পার্টনার তাকে সেই পরিমাণ সহযোগিতা করে। সুতরাং একটা নারীর কর্মক্ষেত্রে, তার পেশাগত ক্ষেত্রে সমান স্বাক্ষর রাখার জন্য অনেকগুলো সেক্টর এখানে গুরুত্বপূর্ণ। তার পারিবারিক জীবনের সদস্যগুলোর সহযোগিতা, তার পেশাগত যে সহকর্মীদের সহযোগিতা, এছাড়াও তার সামাজিক পারিপার্শ্বিক অবস্থা তাকে সমান সুযোগ সুবিধা যখন একজন পুরুষের মতো দিবে, তখনই একটা নারী নিজেকে প্রকাশ করতে পারবে, নিজের প্রতিভা স্বাক্ষর রাখতে পারবে এবং সর্বোপরি সফল হয়ে উঠবে। প্রায় সময় আমরা দেখি যে কর্মক্ষেত্রে নারীরা মানসিক হেনস্থার শিকার হন, কিন্তু এই অপরাধটা আসলে প্রমাণ করা কঠিন হয়ে পড়ে। কিন্তু আপনি কি মনে করেন এটা কেন হয় আসলে? একজন নারী যখন মানসিকভাবে অস্থিরতা বা অসুস্থতা ফিল করে, তখন কিন্তু এটার পিছনে কোনো না কোনো কারণ থাকে। হয় তার সহকর্মীদের অসহযোগিতা, বা তার পার্টনারের তাকে সঠিকভাবে সহযোগিতা না করার একটা অভাব যখন সে বোধ করে, তখনই একজন নারী মানসিকভাবে অসুস্থতা ফিল করে। আপনারা দেখেন যে এই সময়ে আত্মহত্যা করার প্রবণতা অনেকাংশে বেড়ে গেছে। একটা নারী যখন তার উপর বর্তানো স্ট্রেস স্বাভাবিকভাবে নিতে পারে না, তখনই সে মৃত্যুকে বেছে নেয়। কিন্তু এটার জন্য কিন্তু আলাদা আলাদা করে নারীদের জন্য আইন আছে। পারিবারিক সুরক্ষা আইনটা আছে। মানসিক নির্যাতন, যদি আপনার ঘরের মধ্যে নির্যাতিত হন মানসিকভাবে এবং শারীরিকভাবে, এছাড়াও নারী ও শিশু নির্যাতন আইন রয়েছে। তাছাড়াও যেটা স্বাভাবিক আইন, সাধারণ সবার জন্য প্রযোজ্য, একজন মানুষের জন্য প্রযোজ্য, পেনাল কোড, ক্রিমিনাল প্রসিডিউরাল ল,
এই আইনগুলো কিন্তু আপনাকে সেই সুরক্ষা দিচ্ছে। আমরা আত্মহত্যা করার পর আইন আমাকে পেনাল কোডে ৩০৬ ধারা আইন আমাকে সুরক্ষা দিচ্ছে। এছাড়াও আপনারা দেখেন বিভিন্ন ধরনের হটলাইন নাম্বার আছে, 999 আমি কোনো কাউন্সিলিং এর সাহায্য নিতে পারি, অথবা আমি আমার কোনো কাছের বন্ধুর সাথে গল্প করতে পারি। শুধুমাত্র আইন দিয়ে কোনো মানসিক প্রতিবন্ধকতা রক্ষা করা সম্ভব না। প্রতিনিয়ত মানুষ হিসেবে মানুষ সামাজিকভাবে, পারিবারিকভাবে মানসিক অসুস্থতা বোধ করবে। একজন নারী হয়তো বেশি বোধ করে, কারণ নারীকে দ্বিগুণ কাজ করতে হয় একজন পুরুষের তুলনায়। সন্তান লালন পালন করা, ঘরে স্বাভাবিক রান্নাবান্না করা এবং পাশাপাশি তার কর্মক্ষেত্রে একদম পুরুষের সম পরিমাণ কাজই কিন্তু একজন নারীকে করতে হয়। সব মিলিয়ে একজন নারী যখন মানসিকভাবে সুস্থ থাকবে তখনই শুধুমাত্র তার সফল হওয়া সম্ভব। এই মানসিক অসুস্থতা শুধুমাত্র আইন করে রোধ করা সম্ভব নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আমাদের সবাইকে সবার প্রতি অনেক সহিষ্ণু আচরণ করতে হবে। আপনি একজন আইনজীবী হিসেবে কাজ করছেন, আপনার পেশাগত জীবনে এই যে নারীদের বা আদালতে যে মামলাগুলো হয় সেগুলোর বাস্তব চিত্র কেমন দেখছেন? নারীদের কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতা পাই, তার মধ্যে প্রথম এবং প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে একজন নারী অর্থনৈতিকভাবে যখন স্বাবলম্বী হয় না, তখন সে যে কোনো ব্যক্তি সম্পর্কে যে কোনো অভিযোগ উত্থাপন করতে গিয়ে অনেক বেশি পিছিয়ে আসে। এছাড়াও আরেকটা বড় বিষয় হচ্ছে, যখন কোনো অভিযোগ উত্থাপন করে একজন নারীকে সামাজিক প্রেক্ষাপট এবং সামাজিক সম্মানের কথা বিবেচনায় থামিয়ে দেওয়া হয়। এই দেওয়াগুলো যখন রোধ হবে এবং নারীরা যখন নারীদের অধিকার সম্পর্কে জানবে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে আইন, প্রতিষ্ঠান অথবা পরিবার, জীবনের কোন স্তরে আপনি পরিবর্তন বলে মনে করেন? আমরা দেখি যে পরিবারে যেমন একজন বৌমা থাকে, তেমনি একজন শাশুড়ি মা থাকে, আবার একজন বোনও থাকে। যখন বোন এবং মা এবং বৌমা তিনজনের মধ্যে একজনের অধিকার, একজনের ভালোবাসা সবকিছু যখন সমন্বয় হবে, তখন দেখা যাবে যে মানসিক যে অশান্তি, নির্যাতনের যে চিত্র এবং মানুষের অন্যকে প্রতারিত করার যে একটা স্পিড, এগুলো কমে যাবে এবং এই কমগুলো সমাজ বদলাবে, পরিবেশ বদলাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পরিবার, কর্মক্ষেত্রে যেখানে কাজ করে, প্রতিষ্ঠান এবং হচ্ছে সমাজ, কোনটা আইন, কোনটা বদলাতে হবে? আইন, প্রতিষ্ঠান, পরিবার, এইটা একটি আরেকটির পরিপূরক। তিনটি সমন্বয়ে অনেক বেশি জরুরি। আমি আইন প্রণয়ন করলাম কিন্তু প্রয়োগ করলাম না, তাহলে হবে না। আমি আইন প্রণয়ন করলাম, প্রয়োগ করলাম, কিন্তু আমার সন্তানকে শিক্ষা দিলাম না, তাহলে হবে না। আমি আমার সন্তানকে ভালোবাসলাম না, আমি আমার সন্তানকে শিখালাম না কিভাবে ভালোবাসতে হয়। এই বিষয়গুলো পারিবারিক শিক্ষা এবং সহকর্মীদের প্রতি সহিষ্ণু আচরণ এবং পাশাপাশি আইনের প্রণয়ন এবং প্রয়োগ, তিনটি সমন্বিত প্রয়াসেই একটি সুস্থ সমাজ গঠন করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আসলে কবি নজরুল সত্যি বলেছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীকে ছাড়া নরের সফলতা সম্ভব নয়, তেমনি নরকে ছাড়া নারী এগিয়ে যাওয়ার পথ এত সহজ নয়। দর্শক, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস শুধুমাত্র আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে কর্মজীবী নারীদের এই সংগ্রামকে স্বীকৃতি দিয়ে তাদের জন্য একটি নিরাপদ, সমতার পৃথিবী গড়ে তোলার জন্য একটা বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা হোক আমাদের সবার দায়িত্ব। আজকের উত্তর খুঁজির যাত্রা শেষ করছি এখানেই। পরবর্তীতে আবার ফিরে আসবো অন্য কোনো প্রশ্ন নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।